গরিমা, দেখ সূর্য উঠে গিয়েছে, যা মন্দিরের প্রদীপে তেল দিয়ে পুজো করে নে। ঠিক আছে মা, যাচ্ছি। আরে দাঁড়া, আগে তো স্নানটা করে আয়। কি মা, স্নান না করে কি আমরা খাবার খাই না যে ভগবানকে দেওয়া যাবে না? হে ভগবান, থাক, তোকে করতে হবে না, আমি যাচ্ছি। মা, আমি স্নান করে এসে পুজোটা করে নিচ্ছি, তুমি তোমার কাজ করো, যাও। ঠিক আছে মা, তুই যা, এর তো সংস্কার বলে যেন কিছুই নেই। লাইটটাও চলে গেছে, এবার দেখি এই কালো পেতনিটা কিভাবে স্নান করে। পুজো করবে নাকি? হায় হায়, আবার কারেন্ট চলে গেল। থাক কবিতা, আমি স্নান করে পুজোটা করে নিচ্ছি। না না মা, আমি যাচ্ছি স্নান করতে। ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भक्त जनों के संकट, दास जनों के संकट, स्वन में दूर करे। কবিতা তাড়াতাড়ি স্নান সেরে পুজো করে নিল। উষাদেবীর বাড়িতে এই পরম্পরা ছিল যে স্নান না করে পুজো করতে নেই। পুজো করার পরে কবিতাকে গরিমা বলল, কি লাভ হলো তোর পুজো করে? কেন, তোর মুখটা আয়নায় দেখ, আর তারপর আমাকে দেখ। এত পুজো করেও তোর কোনো লাভ হয় না। তুই একটা কালো পেতনি, আর আমাকে দেখ ফর্সা সুন্দরী। আর সেই জন্য তোর ভগবানকে সম্মান করা উচিত, স্নান করে ভগবানের পুজো দেওয়া উচিত। আমার কথা ছাড়, আর গিয়ে ভগবানকে বল যাতে তোকেও একটু ফর্সা করে দেয়, কালো পেতনি একটা। হাট। গরিমা সবসময় কবিতাকে এইভাবেই ছোট করতে থাকত। উষাদেবী অনেকবারই গরিমাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু গরিমার কোনো পরিবর্তন নেই। গরিমার নিজের ফর্সা রঙের ওপর প্রচুর অহংকার ছিল। কিছুদিন পর ভগবানের কেমন আশীর্বাদ দেখ, কানপুর থেকে তোদের দুইজনের জন্য সম্বন্ধ এসেছে। একই বাড়ির দুই ছেলে, কালকেই দেখতে আসবে তোদের। তোরা দুজন ভালো করে তৈরি হয়ে যাবি। ওহো, আমি যাই, গিয়ে বাজারঘাটটা করে ফেলি। উষাদেবী ওর দুই মেয়েকে নিয়ে খুব খুশি ছিল। আর পরের দিন রাম আর শ্যাম দুই ভাই ওদের দুজনকে দেখতে আসে। গরিমা দেখে যে বড় ভাই রাম খুব সুন্দর আর ফর্সা, আর ছোট ভাই শ্যামবর্ণ। দুই ভাই বিয়ের জন্য সম্মতি জানিয়ে ওখান থেকে চলে গেলে গরিমা খুব জোরে জোরে হাসতে থাকে। আরে তোর কি হয়েছে রে? জানি যে তোর সম্বন্ধ পাকা হয়েছে, তবে এত কেন হাসছিস তুই? হুঁশ আছে তো তোর? এবার বুঝতে পেরেছি ওই ছোট ছেলেটার একে কেন পছন্দ হয়েছে। আরে ও তো নিজেই কালো, তাই জন্যই তো এমন কালো পেতনিকে ওর পছন্দ হয়েছে, বেচারা। থাক, অনেক হয়েছে, বেহায়া মেয়ে কোথাকার। যখনই দেখো নিজের বোনকে অপমান করে। এবার একটু বদলা গরিমা। গরিমার এই ব্যবহারে কবিতা কষ্ট পেল, ও দিদি বলে কিছুই বলেনি। ওই দিন সন্ধেবেলা রাম আর শ্যামের মা বিমলা দেবী উষাদেবীকে ফোন করেন। দিদি নমস্কার, আপনি কেমন আছেন? নমস্কার দিদি, আমি ঠিক আছি। আপনি এলেন না কেন বাচ্চাদের সঙ্গে? আমি তো যেতেই চাইছিলাম, কিন্তু ওই পায়ের ব্যথার জন্য যেতে পারি না। আর এমনিতেও বাচ্চারা যখন পছন্দ করে নিয়েছে, আমার কোনো আপত্তি নেই। আপনি এবার বিয়ের তোড়জোড় শুরু করুন, বুঝলেন? হ্যাঁ দিদি, ঠিকই বলেছেন। দিদি, আমি আপনাকে ফোন করতেই যাচ্ছিলাম, ওই যদি আপনাদের কিছু ডিমান্ড থাকে। না 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 দিদি, ভগবান আমাদের অনেক দিয়েছেন, আমাদের আর কিছু চাই না। শুধু বৌমারা বাড়ি এসে ঘর সংসার সামলাক, মন্দিরে সকাল সন্ধে প্রদীপ দিক, ব্যাস এইটুকুই চাই। আপনি চিন্তা করবেন না দিদি, আমার মেয়েরা নালিশ করার সুযোগ দেবে না আপনাকে। উষাদেবী বিমলা দেবীকে কথা দিলেও গরিমার ব্যবহার নিয়ে উনি একটু চিন্তায় ছিলেন, কারণ উষাদেবীর অনেক বলা সত্ত্বেও গরিমার ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি। আর অন্যদিকে কবিতা তার মায়ের কাছ থেকে গৃহকর্মের সমস্ত কাজই শিখে নেয়। আর কিছুদিন পরেই ওদের বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়িতে এসে, এসো এসো, তোমাদের স্বাগত এই বাড়িতে। আমি তোমাদের দুজনের জন্যই আলাদা ঘর আর আলাদা রান্নাঘর করে দিয়েছি, যাতে ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা না হয়, বুঝলে? এটা আপনি খুব ভালো করেছেন মা। আচ্ছা মা, আমি এখন আসছি, স্নান করে তো আবার পুজোতে বসবো। বাহ, এটা তো খুবই ভালো কথা। যাও বৌমা। কবিতা, তুমিও যাও, গিয়ে স্নান করে নাও। ঠিক আছে মা। কিছুক্ষণ পরে বিমলা দেবী দেখল যে ঘরের মন্দির খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, আর ওখান থেকে খুব সুগন্ধ বেরোচ্ছে।
এই দেখে বিমলা দেবী খুব খুশি হন আর কবিতা আর গরিমাকে ডেকে পাঠান। তোমাদের নতুন রান্নাঘর তোমাদের জন্য অপেক্ষা করছে। বিয়ের পর প্রথমবার রান্না করবে, খুব সুন্দর করে রান্না করো কেমন? রান্নাতে গাজরের হালুয়া আর পনিরের তরকারি করো। কবিতা আর গরিমা এটা বুঝতেই পারল না যে ওদের শাশুড়ি একই খাবার ওদেরকে আলাদা আলাদাভাবে বানাতে বলল কেন। কিন্তু শাশুড়ি মাকে এই কথাটা জিজ্ঞাসা করা ঠিক হবে না এই ভেবেই ওরা যে যার রান্না শুরু করে দিল। আজকে এমন রান্না করব যে শাশুড়িমা প্রথম দিনেই ফিদা হয়ে যাবে আর ওই কালো পেতনিকে আর সহ্য করতে পারবে না। চল গরিমা, ফটাফট কাজ কর, নাম্বার 1 হওয়ার এটাই চান্স। হে ভগবান, আশীর্বাদ করো আমি যেন সকলের মন জয় করতে পারি। কিছুক্ষণ পরেই গরিমার কবিতা নিজেদের রান্না করা খাবার ওর শাশুড়ির কাছে নিয়ে এলো। দুজনেই পনির পরোটা আর হালুয়া বানিয়েছিল। কিন্তু বিমলা দেবী ওই খাবার টেস্ট না করেই ওখান থেকে উঠে গিয়ে রান্নাঘরে যায়। উনি প্রথমে গরিমার রান্নাঘরে গিয়ে দেখেন সারা রান্নাঘরে চটির ছাপ। এই দেখে তো বিমলা দেবীর মটকা গরম হয়ে গেল, কিন্তু তাও তিনি গরিমাকে কিচ্ছু বললেন না। এরপর সবাই কবিতার রান্নাঘরে গিয়ে দেখল যে ওর চটি রান্নাঘরের বাইরে রাখা আছে আর কবিতার রান্নাঘরও পরিষ্কার আছে। সত্যি কথা বলো তো গরিমা, আজকে সকালে তুমি পুজো করনি? না না মা, আমি করেছিলাম তো পুজো। তুমি মিথ্যে কথা বলছো, পুজো তুমি নয় কবিতা একা করেছে। আপনি কি করে জানলেন? তোমার রান্না করা দেখে। রান্নাঘরও তো বাড়ির আর একটা মন্দির, আর রান্নাঘর কেউ এভাবে নোংরা রাখে না। কবিতার রান্নাঘর দেখে আমি বুঝতে পেরেছি যে সকালে পুজো কবিতাই করেছে। কবিতা বৌমা, আমি তোমার জন্য খুব খুশি। এই বলেই বিমলা দেবী নিজের হাতের বালা খুলে কবিতাকে পরিয়ে দেয়, আর যা কবিতার হাতে খুব সুন্দর লাগছিল। আর এই দেখে ফর্সা গরিমা জ্বলে পুড়ে হিংসায় কালো কয়লা হয়ে যাচ্ছিল। গরিমা, টিফিনে কি এনেছিস আজকে? ওই প্রতিদিনের মতো রুটি আর আলুর তরকারি। ও ওয়াও, কাকিমা কি সুন্দর খাবার বানায়। দে, তুই আজকে তো টিফিনটা আমাকে দে, খুব খিদে পেয়েছে আমার। অঙ্কিতা, তুই কেন বলতো রোজ আমার এই রুটি আর তরকারি খাস? কেন খাই মানে কি? আমার দারুণ লাগে তোর খাবার খেতে। এই নে, আজকে আমার খাবারটা তুই খেয়ে নে। আচ্ছা, কি এনেছিস আজকে তুই? আমি জানি না, তুই দেখে নে না খুলে। আরে বাহ, পনিরের পরোটা। আয় না, আমরা দুজন মিলেই খাই। তুই খা না, আমি তো পরশুদিনই খেয়েছি। আমি তো আজকে তোর টিফিনটাই খাবো রে। এই কাহিনী হলো দুই বান্ধবীর, গরিমা আর অঙ্কিতার। গরিমা ছিল গরিব পরিবারের আর তার বাবা দিন মজুরের কাজ করত। অন্যদিকে অঙ্কিতা ধনী পরিবারের মেয়ে, তার বাবা ছিল একটা বড় ফ্যাক্টরির মালিক। অঙ্কিতা ইচ্ছা করেই রোজ গরিমার টিফিন বাক্স থেকে খাবার খেত আর নিজের খাবারটা গরিমাকে দিত, যাতে গরিমাও ভালো খাবার খেতে পারে। তারপর একদিন, শোন অঙ্কিতা, আমি কালকে কলেজে আসব না। কি? কিন্তু কেন? তোকে ছাড়া আমার তো একটুও ভালো লাগে না রে। ওই আমাকে একটু কালকে বাবার সঙ্গে একটা আত্মীয় বাড়ি যেতে হবে, দরকারি। আচ্ছা, কোনো ছেলের ব্যাপার নয় তো রে? আরে না রে পাগল, এমন কিছু না। ওই আমার বাবার এক কাকা খুব অসুস্থ, উনি তো বাবার সঙ্গে ওনাকেই দেখতে যাব। আচ্ছা, পরশুদিন আসবি তো তুই বল? হ্যাঁ রে, আমি কালকে রাত্রিবেলায় ফিরে আসব, তুই চিন্তা করিস না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি বিকালবেলা তোর বাড়ি যাচ্ছি, কেমন? ওখান থেকে একসাথে ফুচকা খেতে যাব, কি বলিস? ডান, কিন্তু তুই সময় মতো চলে আসিস। তুই কিন্তু প্রত্যেকবার লেট করিস। অঙ্কিতার জীবনে টাকা পয়সার কোনো অভাব ছিল না, যদিও এই নিয়ে তার মধ্যে কোনো অহংকারই ছিল না। আর অঙ্কিতার এই গুণটাই গরিমার সবচেয়ে বেশি ভালো লাগতো। অঙ্কিতা পড়াশোনায় ঠিকঠাক, অন্যদিকে গরিমা খুব ভালো স্টুডেন্ট, আর সেই কারণেই গরিমা পরীক্ষার দিনগুলোতে অঙ্কিতার খুব সাহায্য করত। তারপর ওই দিন সন্ধ্যাতেই, গরিমা, এই গরিমা, বাইরে আয়। আরে অঙ্কিতা মা, কেমন আছো তুমি? নমস্কার কাকু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ মা, ভগবানের দয়ায় ভালো আছে। আচ্ছা, আপনার ওই কাকু কেমন আছেন এখন? কি আর বলবো মা, শেষ নিঃশ্বাস গুনছে, বয়স তো আর কম হলো না। হ্যাঁ কাকু, কাকু গরিমা। এই তো আমি চলে এসেছি। বাবা,
আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। ঠিক আছে মা, কিন্তু বেশি দেরি করো না। অঙ্কিতা নিজের গাড়ি করে গরিমাকে বাজারে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা মন ভরে ফুচকা খেল আর অনেক গল্প করল, যার কারণে গরিমার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। তারপর গরিমা, তুই আমার কথা শুনিস না কেন রে মা? বাবা প্লিজ, তুমি আবার ওইসব কথা বলো না এখন। কেন বলবো না? শুধু তুই বারণ করেছিস বলে আমি অঙ্কিতার সামনে কিছু বলি না। কিন্তু মা, তুই আমার কথাটা বোঝ। এই সব পয়সাওয়ালা মানুষরাই সমান রে। প্রথমে ভালো মানুষ হওয়ার নাটক করে, আর তারপরে। কিন্তু বাবা, অঙ্কিতা অমন মেয়ে নয়, আমাকে বিশ্বাস করো। তোকে আমি লাখো বার বলেছি, তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে। প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে। এদিকে গরিমার বাবা তাকে বোঝাতে লাগলো, আর অন্যদিকে অঙ্কিতার বাবা সেট অমরলাল খুব রেগে গিয়ে অঙ্কিতার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ রে মা, কোথায় গেছিলি? বাবা, আমি আর গরিমা ফুচকা খেতে গেছিলাম ওই পাশের বাজারটায়। আরে সেটা তো মুন্সিকে বলে দিলেই হতো, ও ফুচকা তোর এখানেই আনিয়ে দিত। কিন্তু বাবা, ফুচকা খাওয়ার আসল মজা তো রাস্তায় দাঁড়িয়ে খেতেই আসে। আর তাছাড়া গরিমা কালকে বাইরে চলে যাচ্ছে, তাই। ওহো অঙ্কিতা, আমি তোকে 1000 বার বারণ করছি, ওই ভিকিরিটা থেকে তুমি দূরে থাকো। ও তোমার স্ট্যান্ডার্ডে আসে না। বাবা প্লিজ, ও আমার বান্ধবী, ওর ব্যাপারে তুমি এমন বলো না। মা, এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে যে গরিব আর ধনী কখনো ভালো বন্ধু হতে পারে না। তুই ওকে খাওয়াস বলে, ওকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরোস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে, বুঝলি? দেখবি মা, ঠিক একদিন এরকম আসবে, ও কোনো না কোনো বাহানায় তোর থেকে পয়সা চাইবে। বাবা, গরিমার অনেক আত্মসম্মান আছে, ও এমনটা করবে না। সেটা তো সময় বলবে যে ও ঠিক কিরকম। আপাতত তুমি ওর থেকে দূরেই থাকো, কারণ আমি তোমায় বলছি। এই কথা বলার পর দুজনেই রাগ করে যে যার ঘরে চলে যায়। কিন্তু তাদের দুজন ছাড়া সেখানে আরও একজন ছিল, যে এই সমস্ত কথা শুনল আর দেখল। আসলে অঙ্কিতা গরিমার বাড়িতে তার পার্স ফেলে রেখে এসেছিল, যেটা দিতেই গরিমা অঙ্কিতার বাড়িতে এসেছিল। কিন্তু অঙ্কিতার বাড়িতে এসে অঙ্কিতা আর অমরলালের এসব কথা শোনার পর সে আর বাড়ির ভিতর ঢুকতে পারল না। সে মন খারাপ করে ফিরে এলো, যদিও এই বিষয়ে অঙ্কিতাকে সে কখনোই কিছু জানায়নি। আর অঙ্কিতা আর গরিমার বন্ধুত্ব একই রকম সুন্দর ছিল। এমনভাবেই দিন কাটতে থাকে। এরপর কলেজের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়ে যায়। কলেজের শেষের দিন অঙ্কিতা পুরো কলেজ জুড়ে গরিমাকে খুঁজেই চলেছিল, কিন্তু গরিমা তখন হসপিটালে থাকায় তার কোনো খোঁজই সে পাচ্ছিল না। ডাক্তার বাবু, প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন। দেখো মা, আমরা প্রচন্ড চেষ্টা করছি, কিন্তু ওনার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে চলেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব 2 লাখ টাকার ব্যবস্থা করতে হবে, না হলে আমরা ওনার অপারেশন করতে পারবো না। না না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি পয়সার জোগাড় করছি। গরিমা তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের থেকে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হল না। তারপর গরিমা সিদ্ধান্ত নিল নিজেদের বাড়ি বিক্রি করে সে পয়সার জোগাড় করবে। কিন্তু তখনই তার মাথায় এলো অঙ্কিতার কথা। ওহো, আমি তো অঙ্কিতাকে কিছুই বলিনি, ও বোধহয় আমাকে খুঁজছে। একটা কাজ করি, অঙ্কিতার সঙ্গে দেখা করে ওকে সবটা বলি। বাড়ি বিক্রি করতে ও আমাকে সাহায্য করতে পারে অনেকটা। আমি যাই ওর কাছে। এই ভেবে গরিমা অঙ্কিতার বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে অঙ্কিতার বদলে অঙ্কিতার বাবার সঙ্গে গরিমার দেখা হলো। হ্যাঁ বলো, কি বলবে? কাকু, আমি অঙ্কিতার সঙ্গে একটু দেখা করতে চাই। ও মামার বাড়ি চলে গিয়েছে, আর ও এখন থেকে ওখানেই থাকবে। তাই তুমি ওকে খোঁজার বা দেখা করার কোনো রকম চেষ্টা করো না, বুঝতে পেরেছ? ও তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। অমরলালের এই কথা শুনে গরিমার মনে খুব আঘাত লাগলো, আর তখনই তার বাবার বলা কথা তার মনে এলো। তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে। প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে। গরিমা ভাবল তার বাবাই সঠিক ছিল। অঙ্কিতা কখনোই গরিমাকে নিজের বান্ধবী ভাবেইনি, সেই জন্যই তো অঙ্কিতা গরিমার সঙ্গে একটু দেখাও করল না। ঠিক আছে অঙ্কিতা, তুই এটাই ভাবিস তো যে আমি তোর বন্ধু হওয়ার যোগ্যই নই? তাহলে তুইও দেখিস আমি নিজেকে প্রমাণ করব, আর তারপরেই তোর মুখোমুখি হব। গরিমার চোখে তখন আগুন জ্বলছিল। সে ঠিক করে নিয়েছিল এবার সে কিছু করেই দেখাবে।
তাই তার বাবা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গরিমা দিনরাত এক করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলো। আর প্রথমবারের চেষ্টাতেই সে ইউপিএসসি ক্লিয়ার করে নিল। আর কিছু বছরের মধ্যেই সে একজন কালেক্টর হয়ে গেল। জয় হিন্দ ম্যাম। জয় হিন্দ মানিশ, হাউ আর ইউ? আই এম গুড ম্যাম। হ্যাঁ বলুন, আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? হ্যাঁ ম্যাম, কালকে আপনি টহল দেওয়ার সময় আমার টিফিন বক্স থেকে পনিরের পরোটা খেয়েছিলেন, যেটা আপনার খুব ভালো লেগেছিল। আর সেই জন্যই আজ রাতে আমি আমার বাড়িতে আপনাকে ডিনারে ইনভাইট করতে চাই। মি অ্যান্ড মাই ওয়াইফ উইল বি ভেরি হ্যাপি ম্যাম, যদি আজ রাতে আপনি ডিনারে আসেন। হ্যাঁ, কেন নয়, আমি নিশ্চয়ই যাব। তো আজকে রাত্রিবেলা পনিরের পরোটা। ঠিক আছে ম্যাডাম, রাতে দেখা হচ্ছে। লাল বাতি জ্বলা গাড়ি করে গরিমা এসপি মনীষের বাড়ি পৌঁছালো। মনীষ গরিমাকে গেটের কাছেই রিসিভ করলো আর তারপর তাকে বলল, ম্যাম, মিট মাই ডিয়ার ওয়াইফ অঙ্কিতা। পুরো 5 বছর পর অঙ্কিতা আর গরিমা মুখোমুখি দাঁড়িয়েছিল আর দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে গেছিল। আর তখন গরিমা মনীষকে বলল, সরি মনীষ, আই হ্যাভ টু গো। আমার একটু দরকারি কাজ মনে পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। মনীষের কিছু বলার আগেই গরিমা খুব জোরে জোরে পা চালিয়ে তার গাড়িতে গিয়ে বসল। সে রেগে আগুন হয়ে গেছিল। অন্যদিকে অঙ্কিতা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছিল। এরপর অনেক দিন কেটে গেল। তারপর একদিন একটা জায়গাতে হঠাৎ দাঙ্গা সৃষ্টি হলে মনীষ সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিল, কিন্তু একটা আতঙ্কবাদী হঠাৎ মনীষের উপর হামলা করল। তারপর মনীষকে একটি হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু ভাগ্যক্রমে মনীষ সেই হসপিটালেই ভর্তি ছিল যেখানে একসময় গরিমা আর অঙ্কিতা থাকত। মনীষের দুর্ঘটনার কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই গরিমা আর অঙ্কিতা দুজনেই হসপিটালে পৌঁছায়। আর অঙ্কিতা ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার প্লিজ আমার স্বামীকে বাঁচিয়ে নিন। দেখুন, ওই 1 মিনিট মা, তোমাকে আমি বোধহয় কোথাও দেখেছি। ও, তুমি তো সেই মেয়েটি না যে একদিন ওই গরিব মেয়েটিকে সাহায্য করেছিলে? হ্যাঁ, অঙ্কিতা, এটাই তো তোমার নাম, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি ওই কথাটা কাউকে বলেননি তো? না মা, আমি কাউকেই বলিনি, কিন্তু তোমার বান্ধবী এসেছিল পরে, আর ওর কাছে টাকাও ছিল। শুনেছিলাম ও নাকি তোর বাবাকে বাঁচানোর জন্য নিজের বাড়ি অবধি বন্ধক রেখেছিল, কিন্তু তোমার সাহায্যের জন্য ওর বাড়ি বিক্রি হওয়া থেকে বেঁচে গেছে। আমি ওকে বলিনি যে ওর বাবার অপারেশনের জন্য সমস্ত পয়সা তুমিই দিয়েছিলে। না স্যার, ওটা আমার বাবার পয়সা। আসলে নিজের বান্ধবীর বাবাকে বাঁচানোর জন্য আমাকে আমার বন্ধুত্ব ধার রাখতে হয়েছিল। আমি আগেই আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি, এখন আমার স্বামীকে হারাতে পারবো না। ডাক্তারবাবু, আমার স্বামীর যেন কিছু না হয়, ওর কিছু হলে আমিও বাঁচব না। এই বলে অঙ্কিতা কাঁদতে লাগলো। কিন্তু তখনই অঙ্কিতার কাঁধে কেউ হাত রাখল, আর অঙ্কিতা ঘুরে তাকিয়ে দেখল সেটা গরিমা ছিল। তোর সাথে ভগবান কখনো খারাপ করবে না, কেননা সবসময় তুই সঠিক ছিলি আমার বোন। গরিমার কথা শুনে অঙ্কিতা তাকে জড়িয়ে ধরল, আর তাদের দুজনকে দেখে মনীষও হাসতে লাগলো। আর ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন মনীষ বিপদ থেকে মুক্ত। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।